চ্যানেলে স্বাগত। আজকে আমরা পি ব্লক গ্রুপ 13 এই মৌলগুলোর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করব। পি ব্লকের প্রথম ক্লাস বোরন পরিবার। পি ব্লক গ্রুপ 13 যে মৌলগুলো আছে আমি লিখে রেখেছি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, এদেরই আমরা ভৌত রাসায়নিক ধর্ম নিয়ে পরপর কয়েকটা ক্লাসে আলোচনা করব। আজকে মূলত এদের প্রকৃতিতে অবস্থান এবং এদের বিভিন্ন ভৌত ধর্মের তুলনামূলক আলোচনা করব। বোরন পরিবার গ্রুপ 13 যে মৌলসমূহ আছে, বোরন পরিবার, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, এদেরকে নিয়ে আলোচনা করব। কিন্তু এদেরকে নিয়ে তুলনামূলক আলোচনা করতে গেলে এদের ঠিক আগের পরিবার গ্রুপ 2, যেখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম এরা আছে, তাদের সাথে তুলনা করে কিন্তু বেশ কিছু ধর্ম আলোচনা করা হওয়া বলে আমি এই গ্রুপটার পাশে গ্রুপ 2ও লিখে রেখেছি। সময় মতো আমরা দেখে নিব যখন দরকার হবে। প্রথমে আমরা গ্রুপ বোরন পরিবার যে গ্রুপ 13 মৌলগুলো আছে, এই মৌলগুলো একটা সাধারণ পরিচিতি নেওয়ার চেষ্টা করি। এই পরিবারের সদস্যগুলোর ক্ষেত্রে যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাস এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা এদের NS2NP1 হয়। এটা হলো এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। সর্ববহিস্থ কক্ষে 3টা ইলেকট্রন থাকে, যার S অরবিটালে 2টো ইলেকট্রন এবং P অরবিটালে 3টা ইলেকট্রন। এদের ইলেকট্রন বিন্যাসটা ইলেকট্রন বিন্যাস গ্রুপ 1 আর গ্রুপ 2 অপেক্ষা একটু জটিল, কিছুটা জটিল বোঝা গেছে। এদের ইলেকট্রন বিন্যাসটা গ্রুপ 1-এর তুলনা অত সহজ নয়, একটু জটিল। আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখি, যেমন বোরনে পরমাণু ক্রমাঙ্ক 5, ইলেকট্রন বিন্যাস যদি দেখি 1s2 2s2 2p1, এটা হলো হিলিয়াম, ফলে এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হলো 2s2 2p1। এই যে নিষ্ক্রিয় যে ইলেকট্রন বিন্যাস, ইনার কোর যাকে বলা হয়। আমরা যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি 13, 1s2 2s2 2p6 3s2 3p1, দেখতে পাচ্ছ এটা নিয়ন, ফলে নিয়নের সাথে 3s2 3p। অর্থাৎ এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে যদি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, তাহলে দেখব বোরন এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়, এই যে নোবেল ইনার কোর, নোবেল অন্তঃস্তর বর্তমান, এদের ক্ষেত্রে কি নোবেল গ্যাস যে আছে, সেই নোবেল গ্যাসের অন্তঃস্তর বর্তমান, অন্তঃস্তর মানে ইনার কোর বলা হয়, ইনার কোর বর্তমানে দেখতে পাচ্ছি। এর সাথে বহিস্থ কক্ষ, হিলিয়ামের সাথে বহিস্থ কক্ষ। বাকিগুলোর ক্ষেত্রেও ইনার কোর আছে, তবে বাকিগুলোর ক্ষেত্রে যেমন আমরা গ্যালিয়াম এবং ইন্ডিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে দেখব যে ইনার কোরের সাথে সাথে 10টা ডি ইলেকট্রন আছে, বোঝা গেছে। আবার আমরা থেলিয়ামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখব নিষ্ক্রিয় যে ইনার কোর, সে নিষ্ক্রিয় ইনার কোরের সাথে 10টা ডি এবং 14টা এফ ইলেকট্রন বর্তমান। ফলে ইলেকট্রন বিন্যাসের বৈশিষ্ট্যের দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখবে এদের বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো এটা। সেই সঙ্গে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব যে নোবেল গ্যাসের অন্তঃস্তর অর্থাৎ ইনার কোর বর্তমান, নোবেল গ্যাসের ইনার কোর, যেমন বোরন এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নোবেল গ্যাসের ইনার কোর বর্তমান। বাকিগুলোর ক্ষেত্রে নোবেল গ্যাসের ইনার কোরের সাথে সাথে গ্যালিয়াম এবং ইন্ডিয়ামের ক্ষেত্রে 10টা ডি অরবিটাল থাকে, তারপর বহিস্থ কক্ষ। থেলিয়ামের ক্ষেত্রে নোবেল গ্যাসের ইনার কোরের সাথে অর্থাৎ অন্তঃস্তরের সাথে সাথে 10টা ডি এবং 14টা এফ, তারপরে বাইরের বহিস্থ কক্ষটা থাকে। এদের সাধারণ পরিচিতির মধ্যে যদি দেখি, তাহলে আরও একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে, বোরন অধাতু আর অন্যান্যগুলি ধাতু। এই হলো এদের সাধারণ একটা পরিচিতি। বোরন পরিবার গ্রুপ 13 মৌলগুলোর, এই পরিবারেরই বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম, এই পরিবার থেকে উৎপন্ন বিভিন্ন যৌগ নিয়ে আমরা পরপর কয়েকটা ক্লাসে আলোচনা করব। আমরা এবার এদের প্রাকৃতিক উৎসটা দেখে নেব। প্রকৃতিতে অবস্থান, কিভাবে এরা প্রকৃতিতে অবস্থান করে, বিভিন্নভাবে এদেরকে প্রকৃতির মধ্যে পাওয়া যায়, আমরা সেই দেখে নিব। যেমন বোরনকে বিভিন্নভাবে পাওয়া যায় প্রাকৃতিক অবস্থান,
প্রাকৃতিক অবস্থান। ঠিক আছে, প্রাকৃতিক অবস্থানের ক্ষেত্রে যদি দেখি তাহলে বরণের ক্ষেত্রে যদি আমরা দেখি, বরণকে মূলত অর্থবরিক অ্যাসিড হিসাবে পাওয়া যায়। অর্থবরিক হিসাবে প্রকৃতিতে একে পাওয়া যায়, যার সংকেত হলো H3BO3। এভাবে বরিক অ্যাসিডকে আমরা পাই অর্থবরিক হিসাবে। মনে থাকবে বরিক অ্যাসিডকে পাওয়া যায়। সেই সঙ্গে মনে রাখবে বরিক অ্যাসিডকে বোরাক্স হিসাবে পাওয়া যায়। বোরাক্স, যারকে সোহাগা বলা হয়, বোরাক্স। সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট বলা হয় রাসায়নিক নাম, বোরাক্স হিসাবে পাওয়া যায় বরণকে। এইভাবে নানান যৌগ হিসাবে, এছাড়া কার্নাইট হিসাবে পাওয়া যায়, কার্নাইট হিসাবে পাওয়া যায় Na2B4O7 4H2O, কার্নাইট হিসাবে কিন্তু এদেরকে পাওয়া যায়। এই হলো বরণের উৎস। মনে রাখ, বরণকে বিভিন্নভাবে প্রকৃতির মধ্যে পাওয়া যায়। আমরা প্রাকৃতিক অবস্থান পড়ছি, বোঝা গেছে নিশ্চয়ই। এবার আমরা দেখব অ্যালুমিনিয়াম। বরণের পর অ্যালুমিনিয়ামের অবস্থান যদি দেখি, অ্যালুমিনিয়াম আমাদের জানা ধাতু। প্রকৃতির মধ্যে নানানভাবে একে পাওয়া যায়। মনে রাখবে ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের এর প্রাপ্যতা সর্বাধিক, সব থেকে বেশি প্রকৃতিতে ধাতুগুলোর মধ্যে অ্যালুমিনিয়ামকে পাওয়া যায়। এছাড়াও একে বক্সাইট হিসেবে পাওয়া যায়। বক্সাইট নাম শোনা আছে নিশ্চয়ই, বক্সাইট হিসাবে পাওয়া যায়। এছাড়াও একে ক্রায়োলাইট হিসাবে পাওয়া যায়। এইভাবে বিভিন্নভাবে অ্যালুমিনিয়ামকে কিন্তু আমরা প্রকৃতির মধ্যে পাই। ক্রায়োলাইট হিসাবে পাওয়া যায়, বক্সাইট হিসাবে পাওয়া যায়, বোঝা গেছে। ক্রায়োলাইটের সংকেত যেমন Na3Al F6, এইভাবে কিন্তু অ্যালুমিনিয়ামকে আমরা পাই। বাকি যারা থাকলো গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এদের প্রাকৃতিক অবস্থান কিন্তু খুব কম পরিমাণে পাওয়া যায়। যেমন গ্যালিয়ামের কথা যদি বলি, এই গ্যালিয়ামকে জার্মেনাইট, মনে রাখবে জার্মেনাইট বলে একটা আকরিক, জার্মেনাইট আকরিক একটা জটিল সালফাইড আকরিককে পাওয়া যায়। এই আকরিকের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে গ্যালিয়াম পাওয়া যায়, জার্মেনাইট আকরিকে খুব সামান্য পরিমাণে পাওয়া যায়। এছাড়াও ইন্ডিয়াম আর থ্যালিয়ামের ক্ষেত্রে যদি দেখি, ইন্ডিয়ামের ক্ষেত্রে মনে রাখবে ইন্ডিয়াম আমরা যে বিভিন্ন রকম, যেমন জিঙ্কের সালফাইড আকরিকে পাওয়া যায়, সামান্য পরিমাণে জিঙ্কের সালফাইড আকরিকে পাওয়া যায়। থ্যালিয়ামকে এই লেটের সালফাইড আকরিকে পাওয়া যায় সামান্য পরিমাণে, লেটের সালফাইড আকরিকে পাওয়া যায়, বোঝা গেছে। এইভাবে প্রকৃতি হলো প্রাকৃতিক অবস্থান। নিশ্চয় একটা ধারণা। আমরা তো গ্রুপ 13তে যে মৌলগুলো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, যে গ্রুপ 13 যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে প্রকৃতিতে নানান যৌগ হিসাবে পাওয়া যায়। যেমন বোরনকে অর্থবরিক অ্যাসিড, বোরাক্স, কার্নাইট হিসাবে পাওয়া যায়। অ্যালুমিনিয়ামকে বক্সাইট হিসাবে পাওয়া যায়, ক্রায়োলাইট হিসাবে পাওয়া যায়। আর বাকি যে 3টা মৌল আছে, এদের প্রকৃতিতে খুব সামান্য পরিমাণে অন্যান্য ধাতুর আকরিকে অশুদ্ধ হিসাবে পাওয়া যায়। যেমন জার্মেনাইটের একটা জটিল সালফাইড আকরিকের মধ্যে সামান্য পরিমাণ গ্যালিয়াম পাওয়া যায়। জিঙ্কের সালফাইড আকরিকের মধ্যে অশুদ্ধি হিসাবে ইন্ডিয়াম সামান্য পরিমাণে পাওয়া যায়। একই রকম লেডের আকরিকে থ্যালিয়াম পাওয়া যায় সামান্য পরিমাণে। এই হলো প্রাকৃতিক অবস্থান। প্রকৃতির মধ্যে গ্রুপ 13 যে মৌলগুলো আছে, তাদেরকে এরকম নানান যৌগ হিসাবে আমরা পাই। তোমরা বলতে পারবে সোহাগার সংকেত কি হবে? সোহাগার সংকেত কি বলতো? সংকেত কি হবে? আমরা এবার গ্রুপ 13 যে মৌলগুলো আছে, এদের বিভিন্ন ভৌত ধর্মগুলোর তুলনামূলক আলোচনা
তুলনামূলক আলোচনা দেখব ভৌত ধর্ম নিয়ে। ঠিক আছে, ভৌত ধর্মের তুলনামূলক আলোচনা। প্রথম ধর্ম যেমন পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ। পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ, পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ। পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ নিয়ে যদি বলা হয়, মনে রাখবে মৌলের ভৌত ধর্মের মধ্যে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ পড়ে, এবং পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ হলো একটা পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়ক্রমে এই ধর্মের পর্যায়বৃত্তি ঘটে, ফলে এই পর্যায়ের সাথে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধের পরিবর্তন ঘটে, আবার শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধের পরিবর্তন ঘটে। এটা একটা ভৌত ধর্ম, এটা পর্যায়বৃত্ত ধর্ম। এই ধর্মটা যদি গ্রুপ 13 যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাদের ক্ষেত্রে বিবেচনা করতে চাই, তাহলে যে তথ্যগুলো আমরা দেখতে পাবো সেই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন আমরা যদি গ্রুপ 2 এর সাথে তুলনা করি, এর ঠিক আগের পরিবারটা নিয়ে তুলনা করি, তাহলে সেক্ষেত্রে দেখব গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কম হয়। আর পারমাণবিক ব্যাসার্ধ কম হওয়ার কারণ হলো গ্রুপ 2 থেকে যখন গ্রুপ 13তে আমরা পৌঁছাই, কক্ষ সংখ্যা একই থাকে, কেন্দ্রে চার্জ বেড়ে যায়, বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বাড়ে, আর তার ফলে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে। ফলে গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে। আমি যে ছোট্ট ছোট্ট করে পয়েন্টের আকারে বললাম, ছোট্ট করে মনে রাখার চেষ্টা করবে। যে প্রথম তথ্য যেটা মনে রাখবে, যে গ্রুপ 2 অপেক্ষা কী হবে, আকারে ছোট। গ্রুপ 2 অপেক্ষা এরা ছোট হবে। পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ গ্রুপ 2 অপেক্ষা ছোট হবে। কারণ দিয়ে মনে রাখার চেষ্টা করবে। কেন ছোট হবে বলো তো? কারণ কক্ষ সংখ্যা একই থাকে, কক্ষ সংখ্যা একই। একদম ছোট্ট করে দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট করে লিখে দেওয়ার চেষ্টা করছি। কক্ষ সংখ্যা একই থাকে, কেন্দ্রে চার্জ বৃদ্ধি পায়, কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়, তাই কি না? ফলে কি হবে, বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রে চার্জ বৃদ্ধি পায়, কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়, আকর্ষণ বৃদ্ধি, আর এর ফলে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে। ফলে গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 কী হবে, গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 মৌলের পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ কম হওয়ার কারণ হলো কক্ষ সংখ্যা একই থাকে, কেন্দ্রে চার্জ বৃদ্ধি পায়, কক্ষ সংখ্যা একই থাকে, ফলে বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়, ফলে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে। বোঝা গেছে? এবার আমরা যদি উপর থেকে নিচে নামি, উপর থেকে একই গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি ঘটে। ফলে উপর থেকে নিচে মনে রাখবে কি হবে, সেই তথ্যটাকে মনে রাখার চেষ্টা করবে। যদি আমরা উপর থেকে নিচে নামি, 2 নম্বর গ্রুপ বরাবর উপর থেকে যদি নিচে নামা যায়, তাহলে সেক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের কী ঘটে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। বুঝে গেছি? এখানে কিন্তু একটা ট্রেন্ড আছে, এক জায়গায় একটু ব্যতিক্রম আছে। যেমন আমরা যদি দেখি বোরন থেকে অ্যালুমিনিয়াম পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ কি বলতো? কেন পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়? কারণ নতুন কক্ষের সংযুক্তি ঘটে, নতুন কক্ষের সংযুক্তি। বুঝা গেছে? আর কি ঘটে? আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটে, আবরণী ক্ষমতার বৃদ্ধি। বোঝা গেল? নূতন কক্ষের সৃষ্টি হয়। এবং আমরা জানি বোরন থেকে অ্যালুমিনিয়াম গেলেই বোরনের 5, প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 3। আমরা যদি অ্যালুমিনিয়াম চলে আসি, প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8, তারপরে কক্ষে 3, ফলে উপর থেকে নিচে নামলে কিন্তু কক্ষ সংখ্যায় বৃদ্ধি পায়, তাই কিনা বলো? তাহলে কক্ষ সংখ্যার বৃদ্ধি ঘটে, সেই সঙ্গে আবরণী ক্ষমতা অর্থাৎ বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণকে ঠিক তার আগের অরবিটালটা বাধা দেয়। এই বাধা দেওয়ার ক্ষমতাটা যত বেশি হবে, আকর্ষণ তত কম হবে, আর আকর্ষণ যত কম হবে তত কী হয়, পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি ঘটবে। ফলে নতুন কক্ষের সংযুক্তি আর আবরণী ক্ষমতার বৃদ্ধির সম্মিলিত প্রভাব, মনে রাখবে, বৃদ্ধির সম্মিলিত প্রভাব
কি করে? কেন্দ্রের চার্জ বৃদ্ধিজনিত প্রভাব অতিক্রম করে, ফলে পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি ঘটে বোরন থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত। কিন্তু এই কথা বোঝা গেছে। কিন্তু তারপরে যদি আমরা দেখি যে বোরন অ্যালুমিনিয়ামের তুলনায় কিন্তু গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস পায়। ফলে পরের নোটবুক দিয়ে মনে রাখবে কি এই গ্যালিয়াম অ্যালুমিনিয়াম অপেক্ষা কিন্তু ছোট, অ্যালুমিনিয়াম অপেক্ষা ছোট। বোঝা গেছে? অর্থাৎ গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ অ্যালুমিনিয়াম অপেক্ষা একটু ছোট হয়। ছোট হওয়ার কারণ কি? কারণ যখনই অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়াম শুরু হলো, গ্যালিয়ামের ক্ষেত্রে কি হয় বলো তো? গ্যালিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। যখনই অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়াম শুরু হবে, ডি অরবিটালের সৃষ্টি হবে, ডি অরবিটালের সংযুক্তি ঘটবে। এবং ডি অরবিটালের ক্ষেত্রে কি হয়? ডি এর আবরণী ক্ষমতা কম, ডি এর আবরণী ক্ষমতা কিন্তু খুব কম, আবরণী ক্ষমতা কম। এবং আবরণী ক্ষমতা কম হওয়ার ফলে কি হয়? বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বেশি হয়, বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়। আর এর ফলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু ছোট হয়। বোঝা গেছে আমার কথাটা? তাহলে পারমাণবিক ব্যাসার্ধের ট্রেন্ড আমরা কি দেখতে পাচ্ছি? গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস ঘটে। হ্রাস ঘটার কারণ হলো কক্ষ সংখ্যা একই থাকে, কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়, ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়। কিন্তু আমরা যদি উপর থেকে নিচে দেখি তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? উপর থেকে নিচে হলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে নামলে নূতন কক্ষের সংযুক্তি ঘটে, সেই সঙ্গে আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটে। আর এই দুটোর সম্মিলিত প্রভাব কি করে বলতো? সম্মিলিত প্রভাব কেন্দ্রের চার্জ বৃদ্ধিজনিত প্রভাবকে অতিক্রম করায় উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি ঘটে। কিন্তু একটা জায়গায় আমরা ব্যতিক্রম লক্ষ্য করছি, অ্যালুমিনিয়ামের তুলনায় গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কম। কেন কম? যখনই অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়াম শুরু হবে তখন ডি অরবিটালের সৃষ্টি হয়, ডি অরবিটালে আবরণী ক্ষমতা খুব কম হয়, বহিস্থ ইলেকট্রনের প্রতি কিন্তু কেন্দ্রের আকর্ষণ অপ্রত্যাশিত বৃদ্ধি পাওয়ায় পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু তো বৃদ্ধি পায় না। ফলে অ্যালুমিনিয়ামের তুলনায় গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সামান্য কম হয়। বোঝা গেছে? আমরা এরপরে তোমরা বলতে পারবে এই যে গ্রুপ 13 মৌলগুলো আছে এদের ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধের ট্রেন্ডটা যদি দেখি তাহলে আয়নীয় ব্যাসার্ধ কিন্তু উপর থেকে নিচে ধারাবাহিকভাবে আয়নীয় ব্যাসার্ধ, পরের তথ্য মনে রাখবে, আয়নীয় ব্যাসার্ধ ধারাবাহিকভাবে উপর থেকে নিচে বৃদ্ধি পায়, এর কোনো ব্যতিক্রম নেই। এই হলো আয়নীয় ব্যাসার্ধ এবং পারমাণবিক ব্যাসার্ধের ট্রেন্ড। তোমরা তাহলে বলতে পারবে যদি বলা হয় দুটো আয়নের মধ্যে এদের যদি এবার যদি আমরা এদের ট্রেন্ডটা বলি, যে এদের ব্যাসার্ধের যদি ট্রেন্ড বলি তাহলে কী হবে বলো তো? বোরন সব থেকে ছোট হবে, তারপরে গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম এবং থেলিয়াম। এই হলো এদের পারমাণবিক ব্যাসার্ধের ট্রেন্ড। এবার তোমরা বলো তো যে অ্যালুমিনিয়াম 3 আর গ্যালিয়াম 3, ঠিক আছে, কোনটি ছোট বলো তো? অর্থাৎ কোনটার ব্যাসার্ধ ছোট বলো তো? গ্যালিয়াম এবং ইন্ডিয়াম, এদের মধ্যে কোনটার ব্যাসার্ধ কম? আমরা এবার পরের ধর্ম নিয়ে আলোচনা করব, আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নায়ন এনথালপি। আয়নায়ন এনথালপি ভীষণ ইম্পর্টেন্ট একটা ধর্ম, সেই ধর্মটা নিয়ে কথা বলি, আয়নায়ন এনথালপি। সংক্ষেপে আইপি বলা হয় এবং আগেও অন্যান্য ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে। এবং
আমাদের পর্যায় সারণীর যে বিভিন্ন ভিডিওগুলো আছে তার মধ্যে আয়নন এনথালপি নিয়ে কোনো এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে। কারো যদি দরকার হয় তাহলে সেই জায়গা থেকে রেফারেন্স হিসাবে আয়নাইজেশন পটেনশিয়ালের একটা সঠিক ধারণা কিন্তু তৈরি করে নিতে হবে পর্যায় সারণী থেকে। তারপরে এখানে একটুখানি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, কোনো একটা মৌল গ্যাসীয় অবস্থায় যখন থাকে তখন সেখান থেকে তার আকর্ষণীয় ক্ষমতা থেকে একটা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে পৃথক করার জন্য যে শক্তি দরকার হয় তাকে ফার্স্ট আইপি বলা হয়। যে এনার্জিটা দরকার হয়, যে আয়নটা তৈরি হলো সেখান থেকে আর একটা ইলেকট্রনকে বর্জিত করার জন্য, আকর্ষণীয় ক্ষমতা থেকে পৃথক করার জন্য যে শক্তি দরকার হয় তাকে সেকেন্ড আইপি বলে। এই হলো আয়নাইজেশন পটেনশিয়ালের ধারণা। গ্যাসীয় অবস্থায়, পারমাণবিক অবস্থায় যখন কোনো মৌল থাকবে তখন তার আকর্ষণীয় ক্ষমতা থেকে সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন পৃথক করে পজিটিভ আয়নে পরিণত করার জন্য যে শক্তি দরকার হয়, সেকেন্ড ইলেকট্রন বের করার জন্য যে শক্তি দরকার হয় তাকে সেকেন্ড আইপি বলে। আয়নাইজেশন পটেনশিয়াল একটা পর্যাবৃত্ত ধর্ম, এটা পদার্থের ভৌত ধর্ম। পর্যায় সারণীর এটা বিভিন্ন পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় এবং বিভিন্ন শ্রেণীতে এর মান বিভিন্ন হয়। এই যে পর্যাবৃত্ত ধর্মটা, এটা যদি গ্রুপ 13 ক্ষেত্রে আমরা বিবেচনা করতে চাই তাহলে এদের ট্রেন্ডটা কীরকম হবে, গ্রুপ 2 এর সাথে যদি তুলনা করে বিবেচনা করতে চাই তাহলে সেক্ষেত্রে কীরকম হবে, এই বিষয়টা আমরা এক নজরে দেখে নেব। গ্রুপ 13 বোরন পরিবারের যে সদস্যগুলো আছে তাদের আয়নাইজেশন পটেনশিয়ালের ট্রেন্ডটা কীরকম এবং গ্রুপ 2 এর সাথে তুলনা করে আমরা বিচার করব এবং নিজেদের মধ্যে গ্রুপ বরাবর উপর থেকে নিচে বিচার করব। তো প্রথমে বলি যে আমরা যদি প্রথম তত্ত্ব হিসাবে মনে রাখি, তো মনে রাখবে যে গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 মৌলের ফার্স্ট আইপি, মনে রাখবে ফার্স্ট আইপি আয়নাইজেশন পটেনশিয়াল কম। গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 মৌলগুলোর কিন্তু ফার্স্ট আইপি, মনে রাখবে প্রথম ইলেকট্রন বের করার জন্য কম শক্তি দরকার হয়। কেন কম শক্তি দরকার হয়, কারণ কি? কারণ হিসাবে আমরা বলতে পারি যে গ্রুপ 2তে কী হয়, গ্রুপ 2তে এস অরবিটাল থেকে ইলেকট্রন বের করতে হয়। এস অরবিটাল থেকে ইলেকট্রন নির্গমনে অধিক শক্তি দরকার হয়, তাই কিনা বলো, অধিক শক্তির দরকার। অন্যদিকে গ্রুপ 13তে পি অরবিটাল থেকে ইলেকট্রন বের করা দরকার হয়। পি অরবিটাল থেকে ইলেকট্রন নির্গমনে কম শক্তির প্রয়োজন হয়, কম শক্তির প্রয়োজন হয়। এ কারণে গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 মৌলগুলোর ফার্স্ট আইপির মান কিন্তু কম হয়। আমরা যদি গ্রুপ 13 যদি বেরিলিয়ামের ক্ষেত্রে দেখি 1s2 2s2, আমরা যদি বরনের ক্ষেত্রে দেখি 1s2 2s2 2p1, এখান থেকে এস থেকে ইলেকট্রন বের করতে হবে আর এখানে পি থেকে ইলেকট্রন বের করতে হবে। ফলে স্বাভাবিকভাবে এস অরবিটাল থেকে ইলেকট্রন নির্গমনের অধিক শক্তি দরকার হয়, কারণ এস নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আবদ্ধ থাকে। পি এর তুলনায় এস অরবিটাল নিউক্লিয়াসের অনেক কাছাকাছি থাকে। নিউক্লিয়াসের অনেক কাছাকাছি থাকায় ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তীব্র হয় পি অরবিটালের তুলনায়। ফলে গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 মৌলগুলোর ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়ালের মান বেশি। কেন? নিশ্চয়ই বোঝা গেছে। গ্রুপ 2-র ক্ষেত্রে 2s থেকে ইলেকট্রন নির্গমনে অধিক শক্তির প্রয়োজন হয়, আর গ্রুপ 13-র ক্ষেত্রে পি অরবিটাল থেকে ইলেকট্রন নির্গমনে তুলনামূলক কম শক্তি দরকার হয়। সে কারণে ফার্স্ট আইপি কিন্তু কি হয়, গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 কম হয়। কিন্তু সেকেন্ড থার্ড আইপি যদি পরে তথ্য, সেকেন্ড থার্ড আইপি এর মান গ্রুপ 13 এর অনেক উচ্চ হয়, অনেক উচ্চ হয়। কারণ কি বলতো? কারণ এক্ষেত্রে এস অরবিটাল থেকে ইলেকট্রন নির্গমন, এস অরবিটাল থেকে ইলেকট্রন নির্গমন ঘটে। এই হলো গ্রুপ 2 এর সাথে তুলনা যদি আমরা করি। এবার নিজেদের মধ্যে যদি তুলনা করি তাহলে সেক্ষেত্রে ট্রেন্ডটা কীরকম হবে?
গ্রুপ 13 যে সদস্যগুলো আছে বরন থেকে থেলিয়াম, এদের আইপির ট্রেন্ডটা ঠিক কীরকম যদি বিবেচনা করি, তাহলে বেশ কিছু আমরা এখানে কিন্তু ট্রেন্ড লক্ষ্য করব। বেশ কিছু আমরা যদি আইপির একটা ট্রেন্ড লক্ষ্য করি, তাহলে আমরা বরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, এদের যদি আমরা ট্রেন্ডটা লক্ষ্য করি, তাহলে এক্ষেত্রে আমরা দেখব থেলিয়ামের আইপির মান বরনের ঠিক পরেই হয়। আবার অ্যালুমিনিয়ামের মনে থাকবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যালুমিনিয়াম কিন্তু চলে আসবে এইখানে এবং ইন্ডিয়াম চলে যাবে এইখানে। এরকম আমরা আবার এর যদি দেখি খুব উচ্চ হয়, এই ট্রেন্ডটা আমরা লক্ষ্য করি। বোঝা গেছে? এইরকম একটা ট্রেন্ড লক্ষ্য করি, তাহলে এরকম করে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা 4টা পয়েন্টে বিষয়টাকে আমরা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা যদি প্রথম পয়েন্টের কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখব বরন। বরন এর আইপি খুব উচ্চ হয়। কারণ কি বলতো? কারণ বরনের আইপি খুব উচ্চ হওয়ার কারণ হলো বরনের আকার ছোট। বরনের আকার খুব ছোট হয়। আবার বলছি, এদের মধ্যে বরন থেকে অ্যালুমিনিয়াম যদি দেখি, তাহলে বরন থেকে অ্যালুমিনিয়ামের আইপির মান, এই যে আইপির মান হ্রাস পায়। বরনের আকার ছোট এবং কেন্দ্রের চার্জ বেশি, কেন্দ্রের চার্জ খুব বেশি হয়, সেই জন্য বরনের আইপির মান খুব উচ্চ হয়। এবং পরে আমরা যদি দেখি, বরন থেকে অ্যালুমিনিয়াম হ্রাস পায়। বরন থেকে অ্যালুমিনিয়াম হ্রাস পাওয়ার কারণ কি বলতো? বরন থেকে অ্যালুমিনিয়াম হ্রাস পাওয়ার কারণ নূতন কক্ষের সংযুক্তি, তাই কিনা নূতন কক্ষের সংযুক্তি ঘটে। আর আবরণী, নূতন কক্ষের সংযুক্তি আর আবরণী ক্ষমতার বৃদ্ধি, তাই তো দেখেছি তো, আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটে। আর এই দুটো প্রভাব কি করে? কেন্দ্রের চার্জকে অতিক্রম করে। এ কারণে বরনের আইপির মান অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি হয়। আমরা যদি পরের ট্রেন্ডটা দেখি যে গ্যালিয়ামের আবার অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি হয় কেন, সেক্ষেত্রে আমরা পরের পয়েন্ট মনে রাখবে যে গ্যালিয়াম এর আইপি অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি হয়। বেশি হওয়ার কারণ কি বলতো? বেশি হওয়ার কারণ বলতে পারবে? গ্যালিয়ামের আইপি অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি হওয়ার কারণ, এর ক্ষেত্রে ডি অরবিটালের আবরণী ক্ষমতা কম। তাই আমরা জানি ডি অরবিটালের সংযুক্তি ঘটে এবং ডি অরবিটালের আবরণী ক্ষমতা কম। আবরণী ক্ষমতা কম হয়, কেন্দ্রের কি হয়? কেন্দ্রের চার্জ বা কার্যকরী চার্জ বৃদ্ধি পায়। আর এর ফলে কী হয়? বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রে আকর্ষণ, বহিস্থ ইলেকট্রন প্রতি আকর্ষণ বেড়ে যায়, আকর্ষণ বৃদ্ধি পায়। সে কারণে কিন্তু কী হয়? অ্যালুমিনিয়াম অপেক্ষা গ্যালিয়ামের আইপির মান বেশি হয়। যখনই অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে পৌঁছালাম, ডি অরবিটালে সংযুক্তি ঘটল, ডি অরবিটালে আবার আবরণী ক্ষমতা কম, অথচ কেন্দ্রে চার্জ বেড়ে গেল, ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রে আকর্ষণ বৃদ্ধি পাওয়ায় আইপির মান কিন্তু অ্যালুমিনিয়ামের তুলনায় বেড়ে গেল। ঠিক আছে, এই একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করি। আর একটা ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে দেখব থেলিয়ামের আবার অপ্রত্যাশিত বেশি হয়। থেলিয়ামের ক্ষেত্রে থেলিয়াম এর আইপি খুব উচ্চ হয়, খুব বেশি হয়। কারণ কি বলতো? কারণ এক্ষেত্রে দেখব কি, থেলিয়ামের ক্ষেত্রে কি হয়? কেন্দ্রের চার্জ 32 একক বৃদ্ধি পায়। 32 একক কেন্দ্রের চার্জ বৃদ্ধি পাওয়ার ফলে কেন্দ্রের কার্যকরী আধানের বৃদ্ধি আবরণী ক্ষমতাকে অতিক্রম করে, আবরণী ক্ষমতা অতিক্রম করে। বোঝা গেছে? আর এর ফলে এর কিন্তু কি হয়? আইপির মানটা অপ্রত্যাশিত বেশি হয়। ফলে সমগ্র তথ্যগুলোকে সামনে রেখে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব? বরনের সর্বোচ্চ, কারণ আকার ছোট, কেন্দ্রের চার্জ বেশি।
বরনের তুলনায় চলে আসবে থেলিয়াম। থেলিয়ামের অপ্রত্যাশিত বেশি, কারণ এক্ষেত্রে কি হয়, ডি আর এফ অরবিটালের সৃষ্টি হয় যাদের আবরণী ক্ষমতা কম, কিন্তু 32 একক কেন্দ্রের চার্জ বৃদ্ধি পাওয়ায় এই আবরণী ক্ষমতাকে কেন্দ্রের কার্যকরী চার্জ বা কার্যকরী আধান অতিক্রম করে যায়। ফলে এদের মৌলগুলোর মধ্যে বরনের পরেই থেলিয়াম, তারপরে চলে আসবে থেলিয়ামের পর চলে আসলো গ্যালিয়াম, গ্যালিয়ামের পর চলে আসবে ইন্ডিয়াম, এবং ইন্ডিয়ামের পর চলে আসবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের চলে আসবে ইন্ডিয়াম। এই হলো এদের আইপির ট্রেন্ড, আইপি ক্রম, ফার্স্ট আইপি এই হলো ক্রম। বেশ ভালো একটা আলোচনা, মনে রাখার চেষ্টা করবে। তাহলে গ্রুপ 13তে যে মৌলগুলো আছে তাদের আমরা একদম ছোট্ট ছক করে দিয়েছি, দেখো এটা দেখে দেখে আমরা খুব সহজে কিন্তু মনে রাখতে পারি। এবং নানান কারণে ডি অরবিটালের সংযুক্তি, আবার কেন্দ্রের চার্জ অতিরিক্ত বৃদ্ধি, আবার আকার ছোট, এই সমস্ত কারণের জন্য এদের ক্ষেত্রে আয়নাইজেশন পটেনশিয়ালের কিন্তু আমরা একটা ব্যাপক ট্রেন্ড লক্ষ্য করি। তাহলে তোমরা বলতে পারবে যে গ্রুপ 13 যে মৌলগুলো আছে এদের মধ্যে কোন মৌলটার ফার্স্ট আইপির মান সর্বনিম্ন? আমরা এবার এর পরের আলোচনায় চলে যাব জারণ অবস্থা। জারণ অবস্থা, গ্রুপ 13 মৌলগুলো বিভিন্ন যে জারণ অবস্থা, এদের জারণ অবস্থা সম্পর্কে যদি আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করি, এই জারণ অবস্থাটাও পর্যায়গত ধর্ম। আমরা এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি দেখি, সাধারণ ইলেকট্রন বিন্যাস, তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাস এদের NS2 NP1, এবং এই ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী কি, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এদের সাধারণ জারণ স্তর কত হওয়া উচিত? দেখতে পাচ্ছ 2 আর 3 সাধারণ জারণ স্তর এই 3 হওয়া উচিত। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এদের সাধারণ জারণ স্তর 3 হওয়া উচিত। একথা বোঝা গেছে। তো এদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব সে বেশ ট্রেন্ডগুলো বরন, অ্যালুমিনিয়াম এই +3 জারণ স্তর দেখায়, +3 জারণ স্তর প্রদর্শন করে, জারণ স্তর প্রদর্শন করে। ফলে আমরা একটা জারণ স্তরের ধারণা তৈরি করতে চাইছি। নিশ্চয়ই জানা আছে জারণ স্তর রাসায়নিক বিক্রিয়ার সময় যতগুলো ইলেকট্রন বর্জন করে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে পজিটিভ বা নেগেটিভ আয়ন তৈরি করে, অথবা সমযোজী বন্ধনে যতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করে সেই সংখ্যাটাকে আমরা জারণ সংখ্যা বলি। এটা একটা পর্যায়গত ধর্ম। গ্রুপ 13 মৌলগুলোর ক্ষেত্রে এই ধর্মটা যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে যে তথ্যগুলো আমরা পাবো সে ওরকম প্রথম তথ্য হলো ইলেকট্রন বিন্যাস থেকে মনে হচ্ছে এদের সাধারণ জারণ স্তর 3 হওয়া উচিত। বরন এবং অ্যালুমিনিয়াম কিন্তু +3 জারণ স্তর প্রদর্শন করে। আমরা পরেরগুলোর ক্ষেত্রে যদি দেখি গ্যালিয়াম থেকে থেলিয়াম, এরা কি করে, গ্যালিয়াম থেকে থেলিয়াম এরা +3 সাথে সাথে +1 জারণ স্তর, +1 জারণ স্তর প্রদর্শন করে। +3 সাথে সাথে এরা +3ও জারণ স্তর প্রদর্শন করে। কিন্তু আমরা যদি দেখি তাহলে উপর থেকে নিচে যদি দেখি, উপর থেকে নিচ, তাহলে সেক্ষেত্রে দেখো +3 জারণ স্তরের স্থিতিশীলতা, জারণ স্তরের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। আর কি হবে, +3 জারণ স্তরের স্থিতিশীলতা হ্রাস পাবে, স্থিতিশীলতা হ্রাস পায়। কিভাবে ব্যাখ্যা করা যাবে বলো তো? এটা উপর থেকে নিচে নামলে +1 জারণ স্তরের স্থিতিশীলতা বৃদ্ধি পায় আর +3 জারণ স্তরের স্থিতিশীলতা হ্রাস পায়। এই ট্রেন্ডটায় কেন এই ঘটনাটা ঘটে এটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণ উপর থেকে যখন নিচে নামি তখন কী হয়, DF অরবিটালের সংযুক্তি ঘটে, F অরবিটালের সৃষ্টি হয়, এবং DF অরবিটালের কি, অরবিটালে আবরণী ক্ষমতা কম, DF অরবিটালে আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়, আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটে। আর আবরণী ক্ষমতা যদি বৃদ্ধি ঘটে তাহলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পাবে। ফলে NS
ইলেকট্রন কেন্দ্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। মনে থাকবে, সর্ববহিস্থ এস অরবিটালে যে ইলেকট্রন দুটো আছে সেই ইলেকট্রন দুটো কেন্দ্র দ্বারা তীব্রভাবে কিন্তু আকৃষ্ট হয়, এবং এইভাবে তীব্রভাবে আকৃষ্ট হওয়ার ফলে কি হয়, নিষ্ক্রিয় জ্বর প্রভাব দেখা দেয়। নিষ্ক্রিয় জ্বর প্রভাব, ফলে নিষ্ক্রিয় জ্বর প্রভাবের সৃষ্টি হয়। আর এই নিষ্ক্রিয় জ্বর প্রভাবের সৃষ্টি হওয়ার ফলে কি হয় বলো তো, এস অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন অলভ্য হয়। আর এর ফলে কিন্তু কি হবে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে কি বললাম, তাহলে নিষ্ক্রিয় জ্বর প্রভাবের সৃষ্টি হওয়ার ফলে কি হয়, এস ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, বন্ধন গঠনে অংশ নেয় না, ফলে +3 জারণ স্তরে স্থিতিশীলতা কিন্তু হ্রাস পায়। এটাকে নিষ্ক্রিয় জ্বর প্রভাব আমরা বলে থাকি, নিষ্ক্রিয় জ্বর প্রভাব। যত ডি-অ্যাপ অরবিটালের সৃষ্টি হবে, আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটবে, বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের চার্জ বৃদ্ধি পাবে, ফলে বহিস্থ ইলেকট্রন যে এস অরবিটালে ইলেকট্রনগুলো অলভ্য আনঅ্যাভেলেবেল হবে, রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করতে চাইবে না। এই প্রভাবটাকে নিষ্ক্রিয় জ্বর প্রভাব বলে, এবং এই নিষ্ক্রিয় জ্বর প্রভাবের জন্যই আমরা গ্রুপ 13 মৌলগুলো যত উপর থেকে নিচের দিকে নামি তত কিন্তু কী হয়, +3 জারণ স্তরে স্থিতিশীলতা হ্রাস পায়। এর জন্য কি হয় বলো তো, এর জন্য থেলিয়াম যে +3 লবণগুলো আছে, লবণগুলি থেলিয়াম +3 লবণগুলি তীব্র জারক হয়, তীব্র জারক। কেন, +3 লবণগুলো সঙ্গে সঙ্গে অন্যকে জারিত করে। আবার বলছি, +3 কী হবে, তীব্র জারক হয়, কারণ +3 জারণ স্তর তাদের স্থিতিশীলতা নেই, এরা সহজে অন্যকে জারিত করে, নিজেরা কম জারণ স্তর +1-এ বিজারিত হবে, নিজেরা অন্যকে জারিত করে। সে কারণে +3 লবণগুলো তীব্র জারকের ন্যায় আচরণ করে। এই হলো জারণ অবস্থার একটা সাধারণ ধারণা, বোঝা গেছে। আমরা তাহলে গ্রুপ 13 যে মৌলগুলো বরণ পরিবারের যে সদস্যগুলো আছে, এরা মূলত দুরকম জারণ স্তর আমরা লক্ষ্য করি, +3 আর +1। কিন্তু উপর থেকে নিচে নামলে +3 স্থিতিশীলতা হ্রাস পায় নিষ্ক্রিয় জ্বর প্রভাবের জন্য, আর +1 জারণ স্তরে স্থিতিশীলতা বৃদ্ধি পায়। বোরন এবং অ্যালুমিনিয়াম একটাই জারণ স্তর প্রদর্শন করে, সেটা হলো +3, বোঝা গেছে। আর এই জন্যই কি হয়, নিষ্ক্রিয় জ্বর প্রভাবের জন্যই এই ঘটনাটা ঘটে, এবং +3 যে লবণগুলো, থেলিয়ামের +3 লবণগুলো কিন্তু তীব্র জারকের ন্যায় আচরণ করে। আমরা এবার পরের ধর্মে চলে যাব। এদের আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ট্রেন্ডটা যদি আমরা, এটা একটা ভৌত ধর্ম, তুলনামূলক ধর্ম, আমরা যদি এর ট্রেন্ডটা লক্ষ্য করি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ট্রেন্ডটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো এদের কোনো ধারাবাহিক ট্রেন্ড কিন্তু নেই। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের এদের ধারাবাহিক কোনো ট্রেন্ড কিন্তু লক্ষ্য করা যায় না, এই কথা বোঝা গেছে। তাহলে বিভিন্ন তথ্য মনে রাখবে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ধারাবাহিকতা নেই। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কিন্তু তেমন কোনো ধারাবাহিকতা নেই। তো এদের মধ্যে যদি আমরা দেখি, তাহলে বরন এর গলনাঙ্ক খুব উচ্চ, গলনাঙ্ক খুব উচ্চ হয়। কেন বরনের গলনাঙ্ক খুব উচ্চ হয়? কারণ বরন বৃহৎ সমযোজী কেলাস গঠন করে, বোঝা গেছে। এ কারণে কিন্তু বরনের গলনাঙ্ক সুউচ্চ হয়। বাকি যদি আমরা আরেকটা ট্রেন্ড যদি লক্ষ্য করি, তাহলে দেখব গ্যালিয়াম কিন্তু কি করে, গ্যালিয়াম তরল, এবং সে Ga2 হিসাবে অবস্থান করে, বোঝা গেছে। আর এর যদি গলনাঙ্ক দেখি, গলনাঙ্ক প্রায় 303 কেলভিন। আর যদি স্ফুটনাঙ্ক দেখি গ্যালিয়ামের, স্ফুটনাঙ্ক
প্রায় 2676 কেলভিন। বোঝা গেছে? অনেক বেশি দেখতে পাচ্ছ। এত বড় বিস্তৃতি 303 কেলভিন আর 2600 কেলভিন গলনাঙ্ক স্ফুটনের বিস্তৃতি। এর জন্য কি করা হয়? এর জন্য গ্যালিয়ামকে থার্মোমিটারে ব্যবহার করা হয়, থার্মোমিটারে ব্যবহার করা হয়, উষ্ণতা পরিমাপে ব্যবহার করা হয় তরল হিসাবে। এই হলো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা ছোট্ট ট্রেন্ড। বোঝা গেছে নিশ্চয়ই? এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কোনো ধারাবাহিক প্রবণতা আমরা লক্ষ্য করি না। তবে গ্রুপ 13 যে সদস্যগুলো আছে এদের মধ্যে বরণের স্ফুটনাঙ্ক তুলনামূলক উচ্চ, কারণ এরা সমযোজী পলিমার তৈরি করে বৃহৎ আকারের। বাকিগুলো থেকে আমরা একটা তথ্য মনে রাখার চেষ্টা করব, গ্যালিয়াম যেটা তরল এবং Ga2 হিসাবে অবস্থান করে এবং এর গলনাঙ্ক 303 কেলভিন এবং স্ফুটনাঙ্ক প্রায় 2676 কেলভিনের কাছাকাছি। বোঝা যাচ্ছে যে এত বেশি বিস্তৃতি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের হওয়ার ফলে আমরা থার্মোমিটারে একে তরল হিসাবে ব্যবহার করি বিভিন্ন পদার্থের উষ্ণতা পরিমাপনে, উচ্চ উষ্ণতা পরিমাপনে। ঠিক আছে? এরপরে আমরা আরেকটাও যদি ভৌত ধর্ম, তুলনামূলক ধর্ম নিয়ে আলোচনা করি, এদের ক্ষেত্রে আমরা ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম নিয়ে যদি কথা বলি, তাহলে এদের ইলেকট্রোপজিটিভ তথা ধাতব ধর্মের প্রবণতাটা কেমন একটু দেখে নিই। ধাতব ধর্ম আমরা পর্যায় সারণীতে পড়েছি, বাদিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। কোনো মৌলে ধাতব ধর্ম বিচার করা ইলেকট্রন বর্জনের প্রবণতার উপর। যে মৌলের ইলেকট্রন বর্জন করার প্রবণতা যত বেশি তার ধাতব ধর্ম তত বেশি। আবার ইলেকট্রন বর্জন প্রবণতা তার কেন্দ্রের চার্জ, আকার, আইপি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম একটা পর্যায়গত ধর্ম এবং গ্রুপ 2 এর সাথে যদি আমরা গ্রুপ 13 তুলনা করি এবং নিজেদের মধ্যে তুলনা করি, তাহলে ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্মের যে বিভিন্ন তথ্যগুলো আমরা মনে রাখবো, যে তথ্যগুলো সেই তথ্যগুলো একবার দেখে নিই, এক নজরে আমরা দেখে নেব। ধাতব ও তড়িৎ ধনাত্মক ধর্ম। তো প্রথমে যদি আমরা গ্রুপ 2 এর সাথে আমরা যদি তুলনা করি, তাহলে দেখব গ্রুপ 2 অপেক্ষা এদের ধাতব ধর্ম বা তড়িৎ ধনাত্মক গ্রুপ 13 মৌলের কি তড়িৎ ধনাত্মক ধর্ম কম, ধনাত্মকতা কম। কেন কম বলো তো? তড়িৎ ধনাত্মকতা কম হওয়ার কারণ কি? কারণ হিসাবে আমরা বলতে পারি যে এদের কি আকার ছোট, এদের কেন্দ্রে চার্জ বেশি, তাই কিনা বলো? ফলে বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের, বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রে চার্জ বেশি, তাই কিনা বলো? কমন কথাগুলো আমরা প্রতি ক্ষেত্রে দেখছি। তাহলে গ্রুপ 2 থেকে যখন গ্রুপ 13-তে আমরা পৌঁছাবো, তখন দেখবো আকার ছোট, কেন্দ্রে চার্জ বেশি, বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বেশি, বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বেশি। আর আকর্ষণ যদি বেশি হয়, তাহলে ইলেকট্রন বর্জন প্রবণতা, ইলেকট্রন বর্জন প্রবণতা কম। আর ইলেকট্রন বর্জন প্রবণতা কম হলে ধাতব ধর্ম তথা তড়িৎ ধনাত্মকতা ধর্ম কম হবে। ফলে গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 মৌলগুলোর কিন্তু তড়িৎ ধনাত্মকতা কম। বোঝা গেছে? আমরা এবার যদি এই পরিবারের গ্রুপ বরাবর উপর থেকে নিচে বিবেচনা করি, তাহলে কি দেখব? উপর থেকে নিচে যদি আমরা গ্রুপ বরাবর বিবেচনা করি, তাহলে দেখব বোরন অপেক্ষা অ্যালুমিনিয়ামের কিন্তু ইলেকট্রোপজিটিভ ধর্ম বেশি উপর থেকে নিচে। উপর থেকে নিচ যদি দেখি, তাহলে দেখব বোরন অপেক্ষা অ্যালুমিনিয়াম এর ধাতব ধর্ম বা ইলেকট্রোপজিটিভ ধর্ম বেশি, ধাতব ধর্ম বেশি। কেন বেশি হওয়ার কারণ কি বলো তো? কারণ আকার বড়। কি হয়? উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। আর কি হয়? আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়, তাই কি না বলো? আবরণী ক্ষমতা বৃদ্ধি ঘটে। আর এর ফলে কি হয়? কেন্দ্রের চার্জকে
কী হয়, এই দুটি প্রভাব অতিক্রম করে, আর এর ফলে কী হয়, ইলেকট্রন নির্গমন সহজ হয়। আর ইলেকট্রন নির্গমন যত সহজ হবে, ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম তত বেশি হবে। ফলে বোরন অপেক্ষা অ্যালুমিনিয়ামের কিন্তু ইলেকট্রোপজিটিভ ধর্ম তথা ধাতব ধর্ম বেশি। বেশি হওয়ার কারণ হলো বোরন থেকে অ্যালুমিনিয়ামের আকারের বৃদ্ধি ঘটে, আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটে। আর এই দুটো প্রভাব কেন্দ্রে চার্জ বৃদ্ধিজনিত প্রভাবকে অতিক্রম করে, ফলে ইলেকট্রন নির্গমন সহজ হয়। আমরা পরের ট্রেন্ডটা যদি দেখি, পরের মৌলগুলোর ক্ষেত্রে দেখি অ্যালুমিনিয়াম পরবর্তী থেলিয়াম পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে দেখব ধাতব ধর্ম একটু হ্রাস পায়। বোঝা গেছে? কি দেখব, অ্যালুমিনিয়াম থেকে আমরা যদি থেলিয়াম দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা কী হয়, হ্রাস পায়, সামান্য পরিমাণে হ্রাস পায়। কারণ কি বলতো, যখনই অ্যালুমিনিয়াম ক্রস করে আমরা গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়ামে পৌঁছাবো, তখন কি হবে, ডি আর এফ অরবিটাল ক্রমান্বয়ে ডি এফ অরবিটালের সৃষ্টি হয়, অরবিটালের সৃষ্টি হয়। ডি এফ অরবিটালে আবরণী ক্ষমতা কম, ফলে আবরণী ক্ষমতা ডি আর এফ অরবিটালে আবরণী ক্ষমতা যত কম হবে, ফলে কি হবে, কেন্দ্রের কার্যকরী চার্জ বৃদ্ধি পায়, বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়। তাই কিনা বলো? এই কথাগুলো তো আমরা জানি। এবং আকর্ষণ বৃদ্ধি পেলে ইলেকট্রন নির্গমন বা ইলেকট্রন বর্জন প্রবণতা, ইলেকট্রন বর্জন প্রবণতা কী হবে বলো তো, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? ইলেকট্রন বর্জন প্রবণতা হ্রাস পায়। আর ইলেকট্রন বর্জন প্রবণতা যদি হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে তড়িৎ ধনাত্মকতা তথা ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পায়। ফলে গ্রুপ 13তে যে মৌলগুলো আছে, তাদের উপর থেকে নিচে যদি ক্রমশ অগ্রসর হওয়া যায়, তাহলে দেখা যাবে বোরনের তুলনায় অ্যালুমিনিয়ামের কিন্তু ধাতব ধর্ম বেশি। বেশি হওয়ার কারণ আকার বৃদ্ধি পায়, আবরণী ক্ষমতার বৃদ্ধি, আর এই দুটোর সম্মিলিত প্রভাব কেন্দ্রের চার্জকে অতিক্রম করে, ফলে সেক্ষেত্রে ইলেকট্রন নির্গমন কিন্তু সহজ হয়। বোঝা গেছে? অন্যদিকে আমরা যদি বাকিগুলোর ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে দেখব ডি এবং এফ অরবিটালের সৃষ্টি হবে। আর ডি আর এফ অরবিটালে আবরণী ক্ষমতা কী হয়, কম হয়। ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়। আর আকর্ষণ যত বৃদ্ধি পাবে, ইলেকট্রন নির্গমন বা ইলেকট্রন বর্জন প্রবণতা তত হ্রাস পাবে। গ্রুপ 13 মৌলগুলোর ঘনত্বের প্রবণতাটা ঠিক কীরকম হওয়া উচিত বলো তো? পরমাণুর ক্ষেত্রে ভর যত বেশি হবে, আয়তন, পারমাণবিক আয়তন যত কম হয়, ঘনত্ব তত বেশি হয়। তো আমরা এই ঘনত্ব যে একটা পর্যাবৃত্ত ধর্ম গ্রুপ 13 মৌলগুলোর ক্ষেত্রে যদি এটা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে দেখব গ্রুপ 2 অপেক্ষা কিন্তু এদের ঘনত্ব বেশি। গ্রুপ 2 অপেক্ষা কী হয়, গ্রুপ 13 মৌলের ঘনত্ব বেশি হয়। কেন বলো তো? ঘনত্ব বেশি হওয়ার কারণ কি? কারণ ঘনত্ব বেশি হওয়ার কারণ এদের আকার ছোট, এদের আকার ছোট হয়। আর পারমাণবিক ভর বেশি হয়। এদের আকার অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ তথা আয়নীয় ব্যাসার্ধ গ্রুপ 2 অপেক্ষা কম হয়। আর এদের কি হয়, পারমাণবিক ভর কিন্তু বেশি হয়। এ কারণে এদের ঘনত্ব বেশি হয় গ্রুপ 2 অপেক্ষা। আমরা জানি এটা ছোট হয়, কিন্তু নিজেদের মধ্যে যদি উপর থেকে নিচে যদি তুলনা করি, তাহলে উপর থেকে যদি নিচে দেখা যায়, তাহলে সেক্ষেত্রে বোরন থেকে থেলিয়াম ঘনত্ব বৃদ্ধি পায়।
এক্ষেত্রে কিন্তু ঘনত্ব বৃদ্ধি পায়। কিভাবে আমরা ব্যাখ্যা করব কেন উপর থেকে নিচে ঘনত্ব বৃদ্ধি পায়? কারণ যত বড় থেকে ধীরে ধীরে গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়ামের দিকে অগ্রসর হব, তত ক্রমান্বয়ে কী হয়? ক্রমান্বয়ে ডি এফ অরবিটালের সৃষ্টি হয়। ডি এফ অরবিটালের সৃষ্টি হয়। আর এর ফলে কি হয়? ডি এফ অরবিটালের আবার আবরণী ক্ষমতা কম, তাই তো? অরবিটালে আবরণী ক্ষমতা কম হয়, তাই কি না? আবরণী ক্ষমতা কম, আবরণী ক্ষমতা খুব কম হবে। তাহলে যত উপর থেকে নিচের দিকে নামবো তত পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। আর পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়তে থাকবে, পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়তে থাকবে তত কিন্তু আবরণী ক্ষমতা কী হবে? এই ডি এবং এফ অরবিটালে যত সৃষ্টি হবে তত আবরণী ক্ষমতা কী হবে? আবরণী ক্ষমতা হ্রাস পাবে। আবার আবরণী ক্ষমতা যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে কী হবে? বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পাবে। বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়, তাই কিনা বলো? বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রে আকর্ষণ বৃদ্ধি পাবে। ফলে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি আশানুরূপ ঘটে না। আশানুরূপ বৃদ্ধি ঘটে না, বোঝা গেছে? এর ফলে কি হয়? পারমাণবিক ভর অপেক্ষা পারমাণবিক আয়তনের বৃদ্ধির হার কম। আর এর ফলে ঘনত্ব কি হয়? ফলে ঘনত্ব বৃদ্ধি পায়। এই হলো ঘনত্ব বৃদ্ধির কারণ। বোঝা গেছে নিশ্চয়ই? ঘনত্ব বৃদ্ধির কারণ একই গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে কেন ঘনত্ব বৃদ্ধি পায়? কারণ ক্রমশ উপর থেকে নিচে নামলে ডি এফ অরবিটালে সৃষ্টি হয়। আবার ডি আর এফ অরবিটালে আবরণী ক্ষমতা কম হওয়ায় বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়। বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পেলে পারমাণবিক ব্যাসার্ধের যে বৃদ্ধি, সেই পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি আশানুরূপ ঘটে না। যতটা বৃদ্ধি হওয়া উচিত ততটা হয় না। ফলে পারমাণবিক ভরের বৃদ্ধি স্বাভাবিক হয়, কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধির হার কম। অর্থাৎ পারমাণবিক ভর অপেক্ষা পারমাণবিক আয়তনের বৃদ্ধির হার কম হয়। আর এর ফলে ঘনত্ব কী হয়? ঘনত্ব বৃদ্ধি পায়। যেহেতু ভর বৃদ্ধির তুলনায় পারমাণবিক আয়তনের বৃদ্ধির হার কম, ফলে উপর থেকে নিচে বরণ থেকে ক্রমশ থ্যালিয়ামের দিকে অগ্রসর হলে তাদের ক্ষেত্রে ঘনত্ব বৃদ্ধি পায়। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে গ্রুপ 13 যে মৌলগুলো আছে, এই যে গ্রুপ 13 মৌলগুলোর মধ্যে কোন মৌলটা ধাতব ধর্ম সর্বোচ্চ? আমরা এবার এদের তড়িৎ ঋণাত্মকতা তথা ইলেকট্রোনেগেটিভিটি ধর্মটা একটু দেখে নেব। তড়িৎ ঋণাত্মকতা তথা ইলেকট্রোনেগেটিভিটি ধর্ম। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি ধর্ম, এটা একটা পর্যাবৃত্ত ধর্ম। পর্যায়ক্রমে এর পর্যাবৃত্ততা আমরা লক্ষ্য করি। আমরা যদি এটাই গ্রুপ 13 মৌলগুলোর ক্ষেত্রে লক্ষ্য করার চেষ্টা করি, গ্রুপ 13 মৌলগুলোর ক্ষেত্রে কি হবে বলো তো? তড়িৎ ঋণাত্মকতার ট্রেন্ডটা কীরূপ হবে? তো মনে রাখবে, গ্রুপ 2 অপেক্ষা তো এদের বেশি হবে। গ্রুপ 2 অপেক্ষা বেশি হওয়ার কারণ কি হলো? বেশি হওয়ার কারণ হলো এদের আকার ছোট আর কেন্দ্রে চার্জ বেশি। এ কারণে এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। বোঝা গেছে? এবার আমরা যদি উপর থেকে নিচে দেখি তাহলে কি দেখব? উপর থেকে নিচে যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এদের যে তড়িৎ ঋণাত্মকতার মান বরণ থেকে অ্যালুমিনিয়াম হ্রাস পায়। কারণ কি বলতো?
বরন থেকে অ্যালুমিনিয়াম হ্রাস পাবে কারণ আকার বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি এবং আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়, বোঝা গেছে? ফলে উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায়। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যালুমিনিয়ামের পরবর্তী গ্যালিয়াম থেকে ইন্ডিয়াম, তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হয়, অল্প হ্রাস পায়, অল্প হ্রাস পায়। এই কথা বোঝা গেছে? অল্প বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পায়? আবার বলছি, গ্যালিয়াম থেকে কি বলছি, গ্যালিয়াম থেকে থেলিয়াম পর্যন্ত কিন্তু অল্প অল্প বৃদ্ধি পায়। এ কথা বোঝা গেছে? কেন বৃদ্ধি পায়? এর কারণ হিসাবে আমরা বলতে পারি, এর কারণ ডি এবং এফ অরবিটালের সৃষ্টি হয়। ডি আর এফ অরবিটালের সৃষ্টি, আর এদের আবরণী ক্ষমতা কম, তাই কিনা বলো? আর এর ফলে কি হয়, বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়, কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়। এই হলো ট্রেন্ড, একটা তড়িৎ ঋণাত্মকতার ট্রেন্ড, বোঝা গেছে? তাহলে আমরা যদি তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা নিশ্চয়ই জানা আছে তোমাদের। তড়িৎ ঋণাত্মকতা মনে করে এ আর বি সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড় কোন একটা মৌলের নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই কথা বোঝা গেছে? তো এই তড়িৎ ঋণাত্মকতা একটা পর্যাবৃত্ত ধর্ম। আমরা যদি অ্যাপ্লাই করি গ্রুপ 13 ক্ষেত্রে, তাহলে দেখব গ্রুপ 2 অপেক্ষা এদের বেশি হয়, কারণ এদের আকার ছোট, কেন্দ্রের চার্জ বেশি। কিন্তু নিজেদের মধ্যে যদি বরন থেকে থেলিয়াম পর্যন্ত আমরা ট্রেন্ডটা লক্ষ্য করি, তাহলে দুটো ট্রেন্ড এখানে। একটা হলো বরনের তুলনায় কিন্তু অ্যালুমিনিয়ামের হ্রাস পায়, কারণ আকার বৃদ্ধি পায়, ঠিক আছে? অন্যদিকে বাকিগুলোর ক্ষেত্রে যদি দেখি, তাহলে ধীরে ধীরে আবার বৃদ্ধি পায়, কারণ বাকিগুলোর ক্ষেত্রে যখনই ডি আর এফ অরবিটালের সংযুক্তি ঘটলো, তখনই কিন্তু বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ ধীরে ধীরে বাড়তে থাকলো, কারণ ডি এফ অরবিটালের আবরণী ক্ষমতা খুব কম। ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ যত বৃদ্ধি পেতে থাকলো, তত কিন্তু ইলেকট্রনের প্রতি টান বাড়তে থাকার ফলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বাড়তে থাকে। এই ট্রেন্ডটা আমরা লক্ষ্য করি। আর এই হলো আজকের গ্রুপ 13 যে মৌল নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, প্রথম ক্লাস। মনের সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছ? ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে বলবে। আর আজকে এই পর্যন্ত।